আলোকের প্রকাশের মাধ্যমে দেশ বিদেশ থেকে আপনারা যারা আজকের এই আড্ডাকে দেখছেন তাদেরকে আলোকের প্রকাশ থেকে ধন্যবাদ। আপনারা আগেই জানেন আমাদের সঙ্গে আজ যুক্ত হবেন আজকের আলো ঝিনাইদহ শৈলকুপার মানুষ, সাবেক ছাত্র নেতা এবং শিক্ষানবিশ লয়ার, আমাদের আজকের অতিথি, আজকের আলো আমাদের সুজন বিপ্লব। আমরা এখন সুজন বিপ্লবকে আপনাদের সামনে উপস্থাপন করব এবং আজকের আড্ডা আমরা সুজন বিপ্লবের সঙ্গে কথোপকথন করব। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, সুজন বিপ্লব জনাব, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আলোকের প্রকাশের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও তো অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আহ, আমরা আজ কথা বলবো আপনার জীবনের বিভিন্ন বিষয় নিয়ে। আমরা সারা বাংলাদেশের থেকে বিভিন্ন জায়গার কোনা কোনায় কোনায় পড়ে থাকা বিভিন্ন আলোকিত মানুষের সঙ্গে আমরা আমাদের আলোকের প্রকাশের বন্ধুদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ আপনাকে আমরা আমাদের আলোকের প্রকাশের দর্শক বন্ধুদের কাছে নিয়ে এসেছি। তো আপনি প্রথমত আমাদের যারা ভিউয়ার আছে তাদের উদ্দেশ্যে ছোট্ট করে আপনার জীবনপঞ্জি, আমি যা বলার বলেছি, আপনার জীবনপঞ্জিটা যদি আপনি উপস্থাপন করেন তাহলে সবার জন্য সুবিধা হয়। আমি সুজন বিপ্লব। আমি একজন শিক্ষানবিশ আইনজীবী এবং রাজনৈতিক কর্মী। ছাত্র জীবনে ছাত্র সংগঠন করেছি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের সাথে যুক্ত। বিশেষত ইলামিত্র স্মৃতি রক্ষা আন্দোলন, ইলামিত্রের পৈতৃক ভিটা বাড়ি যেটা ঝিনাইদহের শৈলকুপা অবস্থিত, ভিটামাটি রক্ষার আন্দোলন, আদিবাসী ও দলিত সম্প্রদায়ের মানুষের জীবন সংগ্রাম, নানা অধিকার নিয়ে আমি সক্রিয় আছি। আমার নিবাস ঝিনাইদহের শৈলকুপা উপজেলা এবং আমি যেখানে বাস করি সেটি একটি সুজলা সুফলা সবুজ গ্রাম, প্রত্যন্ত গ্রাম। গ্রামের নাম ইতামপুর। আমার পৈতৃক ভিটা। মোটামুটি এই হলো আমার সংক্ষিপ্ত জীবনপঞ্জি। ইতামপুরের মানুষ, তাদেরকেও আপনার মাধ্যমে আলোকের প্রকাশের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কথা প্রসঙ্গে অনেক কথাই হবে। প্রথমত আমরা জানি আপনার ফেসবুকের মাধ্যমে আপনাদের সঙ্গে আমাদের পরিচয়। আমরা যেটা জানি সেটা হলো আপনি একজন শিক্ষানবিশ লয়ার। তো এই যে শিক্ষানবিশ, একজন 4 বছর বা 2 বছর বা যাই হোক সরকার স্বীকৃত আইন শাস্ত্রের উপর লেখাপড়া করার পরে আমরা দেখে থাকি দীর্ঘদিন শিক্ষানবিশ হয়ে পড়ে থাকা এবং তাদেরকে কেস লড়তে গেলে, স্বনামে লড়তে গেলে তাদেরকে আবার বার কাউন্সিলের সদস্য পদ গ্রহণ করতে হয়। তো এই যে বার কাউন্সিলের সদস্য পদ গ্রহণ না করা পর্যন্ত শিক্ষানবিশ লয়ার, আর এই বার কাউন্সিলটা কারা? আসলে সরকারের কোন প্রতিষ্ঠান, নাকি এটা একটি চক্র যারা যাতে নতুন করে যারা লয়ার হতে চায় তাদেরকে বিভিন্নভাবে কাজে লাগানো, নাকি? এই বিষয়ে যদি আপনি একটু খোলামেলা আমাদেরকে এই বিষয়ে বলতেন। ধন্যবাদ পলাশ। আপনাকে বলে রাখি যে আজকে একটি সুন্দর প্রসঙ্গ নিয়ে এসছেন, যেটা করোনা কাল। এবং এই করোনা কালে আমার ক্ষেত মজুর আন্দোলন করতে গিয়ে একটা অভিজ্ঞতা আছে। ক্ষেত মজুরের নিতে মানুষ নাই,
ভর্তার নিচে তরকারি নাই। তা এই শিক্ষানবিশ আইনজীবীরা আমার মনে হয় সমাজের সবচেয়ে নিগৃহীত মানুষ। আহ, শিক্ষানবিশ, আজকে বলতে ইচ্ছে হচ্ছে শিক্ষানবিশ আইনজীবীর নিচে আর মানুষ নাই। কারণ শিক্ষানবিশ আইনজীবী একটি এটাকে যদিও একটি পেশার মানদণ্ডে দেওয়া হচ্ছে, কিন্তু এটা কোনো ক্রমেই পেশাগত অবস্থান বলা চলে না। কারণ শিক্ষানবিশ আইনজীবীরা সম্পূর্ণ বেকার, এবং আদালত চত্বর থেকে শুরু করে সমাজ, পরিবার, বিভিন্ন জায়গায় তারা বোঝা। মানে একজন শিক্ষানবিশ শিক্ষার্থী, মানে যদি একটু ব্যাখ্যা দিতেন যে আসলে হ্যাঁ, এরা পাশ করার শিক্ষানবিশ পরে কোন অবস্থানে থাকলে শিক্ষানবিশ বলা হয়? দুঃখজনক হলেও সত্য, আইনের সর্বোচ্চ ডিগ্রি একজন শিক্ষার্থী গ্রহণ করার পর বাস্তবে যখন সে আদালত চত্বরে যায়, তখন তাকে শিক্ষানবিশ হিসেবে গ্রহণ করা হয়। আসলে আমাদের শেখার যা ছিল তা তো ক্লাসরুম, এবং আমরা যখন আহ, আমাদের বিদ্যায়তন থেকে আমরা ইন্টার্নশিপ করেছি, এবং বিভিন্ন সময়ে যখন আমরা কোর্ট অবজারভেশন করেছি, তার মধ্য দিয়ে কিন্তু আমাদের শিক্ষানবিশ কাল শেষ হয়ে যায়। কিন্তু আহ, আমরা শুভঙ্করের ফাঁকিতে পড়েছি, যে বলা চলে যে আসলে বাংলাদেশ, এখানে সবকিছুই গোলমেলে, সবকিছুই এলোমেলো, সবকিছুই উল্টো পাল্টা। বলা চলে সেই শামসুর রহমানের ভাষা, উদ্ভট উঠের পিঠে চলছে আমার স্বদেশ। পৃথিবীর কোন দেশে এবং আমাদের প্রতিবেশী ভারতেও আইন অঙ্গনে আইনজীবী হতে, আইনজীবী হিসেবে প্রফেশনের পিরিয়ডে এমন কোন সিস্টেম নেই যে এলএলবি ডিগ্রি অর্জনের পর একজন শিক্ষার্থীকে আবার প্রমাণ করতে হবে তার যোগ্যতা, সে আইনজীবী হতে পারে কিনা। একমাত্র বাংলাদেশ যেটা ব্যতিক্রম, এখানে বার কাউন্সিল, বাংলাদেশ বার কাউন্সিল নামে একটি প্রতিষ্ঠান আইনজীবীদের পেশার সনদ প্রদান করে। আইনজীবীদের আইনজীবী হিসেবে প্র্যাকটিসের অনুমোদন তারা করে। তারা 3 ধাপের পরীক্ষা নেয়: লিখিত, এমসিকিউ এবং ভাইভা। প্রথমে এমসিকিউ, তারপরে লিখিত, ভাইভা, এই 3 স্তরের পরীক্ষা তারা নিয়ে থাকে। আচ্ছা, কিন্তু তাহলে কি এই যে এলএলবি যে প্রতিষ্ঠান, আমি একটু একটু আপনার সঙ্গে আমি যুক্ত করব। আমাদের হ্যাঁ, বাংলাদেশের বলেন বলেন। প্রতিষ্ঠানগুলো, হ্যাঁ, যে আমাদের বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো এলএলবি শিক্ষা প্রদান করে থাকেন ছাত্রছাত্রীদের, তাহলে কি এই প্রতিষ্ঠানগুলো ভুয়া আর ওই বার কাউন্সিলের পরীক্ষাটাই সঠিক? এখানে কিছুই শেখেনি নাকি? তাহলে এইটাকে উন্নয়ন করা দরকার নাকি ওখানে সংস্কার করা দরকার? দুঃখজনক হলো সত্য যে আইনজ্ঞ, আমাদের মহামান্য সিনিয়র যারা বার কাউন্সিলের কর্তৃত্ব, আমাদের যে সিনিয়র আইনজীবীগণ আছেন, তারা পৃথিবী এবং দেশের অনেক সমস্যার সমাধান করেন, কিন্তু তাদের নিজেদের পেশার, বিশেষ করে তার জুনিয়র বন্ধুটির সমস্যার কথা তারা ভাবেন না। এই জুনিয়র শিক্ষানবিশ আইনজীবীদের কোন রকম ভাতা, কোন রকম সুযোগ নেই। তাকে খালি পকেটে কোর্ট থেকে ফিরে আসতে হয়। জীবনের সবচেয়ে দুর্বিষহ মুহূর্ত তারা পার করে। এই যে বার কাউন্সিল, বার কাউন্সিল তো বাংলাদেশের বাইরের কোনো অংশ নয়। বার কাউন্সিল প্রেসিডেন্সিয়াল অর্ডারে চলে 1972 সাল থেকে। জাতীয় সংসদের কাছে বার কাউন্সিল জবাবদিহি করবে, এটাই উচিত। আমাদের জাতীয় সংসদে যারা আইন প্রণয়ন করছেন বা জাতীয় সংসদের যারা সদস্য, তারাও এই বিষয়টাকে কখনো গুরুত্ব দিয়ে বিবেচনা করেন না। ডিগ্রি অর্জনের পরে কেন পরীক্ষা? আইন একটি স্বাধীন ব্যবসা, একটি স্বাধীন পেশা, এটা কোনো চাকরি না। আমি একটি নিবন্ধন, আমি একটি লাইসেন্স, একটি ব্যবসার লাইসেন্স করার জন্য আমি পরীক্ষা দেব কেন? আমরা বলতে পারি যে একমাত্র আইন একটি পেশা, যে পেশার সাথে এই বিমাতা সুলভ আচরণ করা হয়। আপনি যদি দেখেন এমবিবিএস বা বিডিএস, আপনি যদি দেখেন ডেন্টাল, ফার্মাসি, এই সমস্ত পেশায় কিন্তু তারা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট
দেওয়ার মধ্য দিয়ে তারা আপনার প্র্যাকটিস করছে। আচ্ছা, এটা কি কখন হয়? একজন এমবিবিএস ডাক্তার, সে মেডিকেলের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে সে আবার পরীক্ষা দিবে, দেওয়ার পরে সে প্র্যাকটিসের অনুমতি হবে? না, তা কিন্তু হচ্ছে না। তাহলে আইনের ক্ষেত্রে কেন এটা হচ্ছে? আমরা মনে করি অন্যান্য পেশার মতো ল একটি হাইলি স্পেশালাইজ প্রফেশনাল সাবজেক্ট। তো একটি হাইলি স্পেশালাইজ প্রফেশনাল সাবজেক্ট অন্যান্য হাইলি স্পেশালাইজ প্রফেশনাল সাবজেক্টের মতো আইনকেও সমানভাবে দেখতে হবে। আইনের ছাত্রছাত্রীদের সাথে এই ডিমাটা সুলভ এই অন্যায় আচরণ হচ্ছে, এটা আমাদেরকে খতিয়ে দেখতে হবে। বার কাউন্সিলকে নাড়া দিতে হবে। আজকে জাতীয় সংসদ থেকে সচিবালয় এবং সমস্ত প্রতিষ্ঠান, আমাদের সিনিয়র আইনজীবীগণ, বার কাউন্সিলের কর্মকর্তা বৃন্দ, প্রত্যেককে আজকে ভাবতে হবে যে এত হাজার হাজার আইনের স্নাতক দিয়ে, হাজার হাজার আইনের গ্রাজুয়েটদের ভবিষ্যৎ কি? তাদেরকে পঙ্গু করা, তাদেরকে অর্থনৈতিকভাবে শেষ করে দেওয়া, এটা তো স্বাভাবিক ব্যাপার। একজন আইনের শিক্ষার্থী, সে নিজের পক্ষে স্বাভাবিকভাবে তার স্বাভাবিক স্বপ্ন হলো সে একজন আইনজীবী হবে। কিন্তু আমরা কি দেখছি? বার কাউন্সিল তার এই স্বপ্নকে বারবার খুন করছে। বছরের পর বছর তাকে বেকার বানিয়ে রাখা, ইচ্ছাকৃত বেকার বানিয়ে রাখা, তার স্বপ্নকে খুন করে দেওয়ার মধ্য দিয়ে তার পরিবার পরিজন, স্ত্রী সন্তানকে অনিরাপত্তার মধ্যে ফেলে দেওয়ার যে ব্যাপারটা বার কাউন্সিল করে যাচ্ছে, বাংলাদেশ বার কাউন্সিল, এখানে সরকারের দৃষ্টি দেওয়া উচিত। সমাজে যারা ইন্টেলেকচুয়াল শ্রেণী, আমরা দেখেছি সমাজের ইন্টেলেকচুয়াল শ্রেণী, তাদেরকে কথা বলা উচিত। এই ব্যাপারে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রফেসর সাইদ খালেদ, তিনি বলেছেন যে এই উদ্ভট পরীক্ষা, বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষাটা তুলে নেওয়া উচিত। আপনি খেয়াল করে দেখবেন বিভিন্ন ভাবেই আন্দোলন হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখেছি এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়েছে, তারপরে আর পরবর্তী যে লিখিত ভাইভা পরীক্ষা নেওয়ার কথা নিচ্ছে না। তাহলে এটা তো করোনা কাল, কিন্তু আমরা এর আগেও দেখেছি করোনা কাল ছাড়াও প্রতি বছরে যে পরীক্ষাটা হওয়ার কথা 2 বার, সেই পরীক্ষা 3 বছর 5 বছর পর ইচ্ছা মতো নিচ্ছে। তাহলে বার কাউন্সিলকে যে আমরা যেভাবে দেখছি, বার কাউন্সিল একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বার কাউন্সিল একটি দেশের মধ্যে আরেকটি জমিদারি তারা করে যাচ্ছে। তাদের কোনো জবাবদিহিতা নাই, তাদের কোনো নিয়ম নীতি নাই। তারা গত যে পরীক্ষাটা হয়ে গেছে এমসিকিউ, আপনি দেখেছেন কয়েক লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে, সেখানে কয়েক হাজার ছাত্রছাত্রী পেন্ডিং হয়ে গেল। তারা 3 বছর পর পরীক্ষা দিচ্ছে, 3 বছর পর দেখলো তাদের কাগজপত্র, তাদের ডকুমেন্ট, তারা পরীক্ষা দেওয়ার জন্য অনুপযোগী, তারা পেন্ডিং লিস্টে তাদেরকে ফেলে দেওয়া হলো। তাহলে বার কাউন্সিলের কর্মকর্তাগণ কি করেন? এ থেকেই বোঝাচ্ছে এই প্রতিষ্ঠান সম্পূর্ণ গোল মেরে এই প্রতিষ্ঠানকে বিকেন্দ্রীকরণ করা দরকার। আমি তো মনে করি যে যে এই প্রতিষ্ঠান স্ব বারের অধীনে দেওয়া উচিত। যেমন আমি ঝিনাইদহ বার অ্যাসোসিয়েশন থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম, ঝিনাইদহ কেন্দ্র হওয়া উচিত। আমি সেই সাথে জোর দাবি করব যে পৃথিবী যেদিকে যাচ্ছে সামনের দিকে, পৃথিবীর অন্যান্য দেশের আইন আদালত, অন্যান্য দেশের ক্যাম্পাস, কোর্ট ক্যাম্পাস আমরা দেখি, সেখানে তারা কিভাবে যাচ্ছে, সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা এই আমাদের পেশাকে আমরা সুন্দর জায়গায় নিয়ে যাব। কারণ আমরা দেখছি অনেক মেধাবী, অনেক তরুণ, অনেক ভালো ছাত্র যারা দেশকে, আদালতকে ভালো সেবা দিতে পারতো, তারা হতাশায় নিমজ্জিত হয়ে বেকার হয়ে তাদের স্বপ্ন সাধনা, তাদের আইনজীবী হওয়ার স্বপ্ন, অ্যাডভোকেট হওয়ার যে দারুণ স্বপ্ন, সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা যেটা দেখেছি, অনেক সময় একজন ভালো ছাত্র না, মানে তার ট্রেডিশনাল আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা অনেক সময় দেখেছি খুব বেশি ভালো ছাত্র না, কিন্তু তার প্রজ্ঞা, তার বলা যায় যে তার যে নিজেকে যে চর্চার একটা বিষয়, আইন পেশায় গিয়ে তার চর্চা এবং তার যে শ্রম বিনিয়োগের পরে সে একজন অত্যন্ত সুন্দর লয়ার হিসেবে সেবা প্রদান করেছেন আমাদের দেশে, এমন লোককেও আমরা দেখেছি। তো সেক্ষেত্রে একজন মানুষ যেখানে আইন পাশ করছেন, তিনি আইনের খুঁটিনাটি সবকিছু জানছেন, তারপরে কি এমন পরীক্ষা প্রয়োজন হয় যে তাছাড়া
তাকে প্র্যাকটিস করতে অনুমোদন দেওয়া হয় না, তাহলে আমি যেটা আবারও বলার চেষ্টা করেছিলাম আপনাকে, তাহলে কি এই যে যে আপনার আইন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষাদানের ভিতরে কোথাও কোনো গরমিল আছে কিনা, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটা যদি না থাকে তাহলে কেন, মানে এই আপনার কাছে কি মনে হয় যে নতুন নতুন যারা আহ, আইন পেশায় আসতে চায় তাদেরকে বাধাগ্রস্ত, আপনি বলছেন যে বছরে দুবার পরীক্ষা নেওয়ার কথা, সেখানে 3 বছর পর পর পরীক্ষা অনেক সময় নেওয়া হচ্ছে, বা কখনো রেজাল্টই দেওয়া হচ্ছে না, বা একটা পরীক্ষা নেওয়া হচ্ছে আর একটা নেওয়া হচ্ছে না, মানে প্রকারান্তে এটাকে বিঘ্নিত করা হচ্ছে। এই বিঘ্নিত করতে গেলে বা বিঘ্নিত করার পেছনে তাদের কি কি ধরনের আন্তরিকতা থাকলে ভালো হয়, বা এখন কি ধরনের সমস্যার কারণে তারা এই বিঘ্ন সৃষ্টি করতে পারে বলে আপনার মনে হয়? পলাশ, আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছেন, আমরা দেখেছি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আইন শিক্ষার্থীরা এলএলবি, এলএলএম ডিগ্রি অর্জন করেন। আমরা দেশের পাবলিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেগুলো ইউজিসির অনুমোদন প্রাপ্ত, আমরা সেগুলোকে ধরে নিতে পারি একটি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যেহেতু ইউজিসি সেটা অনুমোদন করেছে। আর এখানে ত্রুটি বিচ্যুতি যা কিছু আছে থাকতে পারে। দেখুন, আপনার মাথায় সমস্যা, তার মানে আপনি মাথা কেটে ফেলে দিয়ে সেই সমস্যার সমাধান করতে পারেন না। আমরা মনে করি ডিগ্রি অর্জনের ক্ষেত্র সর্বোচ্চ রকম চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা হওয়া উচিত। ডিগ্রি যিনি অর্জন করবেন তিনি সুদক্ষভাবেই অর্জন করবেন। ডিগ্রি অর্জনের ক্ষেত্র আপনি আরো সূক্ষ্ম, আরো দক্ষ, সুচারু এবং বিশ্বমানসম্মত করে গড়ে তোলেন। সেটা দায়িত্ব কার? সেটা দায়িত্ব তাহলে তাহলে আপনি আপনি আমি সরকারের, সেটা দায়িত্ব হলো প্রতিষ্ঠানের, সেটা দায়িত্ব কিন্তু শুধুমাত্র একজন শিক্ষার্থীর নয়। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে আপনি বলতে চাইছেন, আমার কাছে যেটা মনে হয়, তাহলে কি আপনি বলতে চাইছেন যে আমার একটি মানে সর্বোচ্চ যে আমি ডিগ্রি অর্জন করার ক্ষেত্রে আমার যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থায় রূপান্তরিত করার পর সেখান থেকে শিক্ষা ব্যবস্থাটা এমন হওয়া উচিত যে সেখান থেকে বেরোলেই আমাকে আর কোথাও পরীক্ষা দিতে হবে না, আমি একজন লয়ার হিসেবে আমি যে কোনো জায়গায় আমার সার্টিফিকেটের শো করে আমি প্র্যাকটিস করতে পারবো। মানে বিষয়টা কি সেরকম? দেখুন পলাশ, ল একটি ইন্টারন্যাশনাল সাবজেক্ট। একজন লয়ার সারা পৃথিবীর যে কোনো কোর্ট ক্যাম্পাসে তিনি প্র্যাকটিস করতে পারেন। তো এবং ল একটি সেবামূলক বৃত্তি। তো আমি যখন একটা বিষয়ের উপরে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করব, এটাই তো আমার যোগ্যতা, এরপরে তো আর যোগ্যতা প্রমাণ করার কিছু নাই। তাহলে কি ব্যবস্থাপনা, যে বাংলাদেশ ব্যবস্থাপনায় আপনি ডিগ্রি অর্জন করছেন, এই ব্যবস্থাপনার ভিতরে কি কোনো ত্রুটি আছে যে সেখানে শিক্ষার খামতি থেকে যাচ্ছে? যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে ডিগ্রি অর্জন করছি সেখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, সেটা পরীক্ষা নিরীক্ষা করার দায়িত্ব কিন্তু প্রতিষ্ঠানের, রাষ্ট্রের, একজন শিক্ষার্থীর না। তো আর তারপরেও যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, সেই ত্রুটি বিচ্যুতি কিন্তু নিরসনের জায়গা বাংলাদেশ বার কাউন্সিল নয়। সেই ত্রুটি বিচ্যুতি নিরসনের জায়গা এই তরুণ আইনজীবীদের প্রশিক্ষণের মাধ্যমে তাকে আরো দক্ষ করে তোলা, তাকে ইনস্টিটিউশনালি তৈরি করা। এটা কিন্তু বার কাউন্সিলের দায়িত্ব নয়, এটা স্ব বার এবং নিজ উদ্যোগ, এবং সে আইনের উপরে আরো উচ্চতর ডিগ্রি অর্জন করার জন্য সে নিজেকে তৈরি করবে। তবে আমি যতটুকু বাংলাদেশে আইনের এলএলবি ডিগ্রি, স্নাতক ডিগ্রি অর্জনের যে প্রক্রিয়াটা আছে, সেই প্রক্রিয়াটা আমি স্যাটিসফাইড মনে করি। কারণ আমাদের পূর্বতন যে সিনিয়ররা, তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করেছে, দেশ বিদেশে আন্তর্জাতিকভাবে তারা সুনাম অর্জন করেছেন। আমরা যে অবস্থায় আছি সে অবস্থা থেকে আরো ভালো অবস্থার দিকে যেতে চাই, কিন্তু আমরা কি দেখছি?
যে আমরা যে অবস্থায় আছি সে অবস্থা থেকে আরো খারাপের দিকে চলে যাচ্ছে। আমাদের নতুন ব্লাড নেই, কোর্ট ক্যাম্পাসে পুরনো মানুষ, আমাদের সিনিয়র শুরু যাদের চুল পাকা, কিন্তু চুল কাঁচা যারা, যে তরুণ, সেই তরুণদের ঢোকার সুযোগ হচ্ছে না। সেই তরুণদের ঢোকার সুযোগ বার কাউন্সিল ইচ্ছাকৃত বন্ধ করে দিচ্ছে। বার কাউন্সিল একটা প্রতারণামূলক ভাবে জোরদাবদ্ধ করে, আমি মনে করি যে বার কাউন্সিল যে টাকাটা নেন, এই যে কৃষক শ্রমিক মেহনতি মানুষ বাংলাদেশের, বিশেষত যারা, যে যেমন আমি একজন প্রান্তিক শ্রমিক পিতার সন্তান, তার টাকা, তার ট্যাক্সের টাকা, তার গ্যাটের টাকা খরচ করে আমি বার কাউন্সিলে ভর্তি হয়ে পরীক্ষা দিয়েছি, ফর্ম ফিল আপ করছি, যে টাকাটা নেন এভাবে লক্ষ লক্ষ ছাত্রের, কেন আপনি টাকা দিবেন? আপনি কি কোন প্রতিষ্ঠান? আপনি কি আমার এরপরে আর কোন ডিগ্রি দিচ্ছেন? আপনি কি আমাকে বেতন দিচ্ছেন? না, আপনি আমাকে ডিগ্রি দেন না, বেতন দেন না, কিন্তু আমার থেকে টাকা মেরে নিচ্ছেন। বার কাউন্সিলের এই যে খবরদারি, এই যে টাকা মেরে নেওয়ার ব্যাপার, এই যে পকেট মারা, এবং এর মধ্যে আমরা বলতে পারি যে অনেক দুর্নীতি অব্যবস্থাপনার কথা আমাদের কানে আসে, অনেক উৎকোচ নেওয়ার কথা আমাদেরকে কানে আসে। আমরা দেখেছি এমন অনেক মানুষকেই যারা আসলে কোনোভাবেই কোয়ালিটি সম্পন্ন না, তারা বার কাউন্সিলের ফাঁক ফোকর দিয়ে ঘুরে এসে গাউন গাই দিয়ে, গাউন শরীরে চাপিয়ে প্র্যাকটিস করে যাচ্ছেন, এরকমও দেখছি। আমরা মনে করি যে বার কাউন্সিল যে সিস্টেম, এর পরীক্ষা তো সম্পূর্ণ অবৈধ, অনৈতিক এবং অন্যায়, এবং এই পরীক্ষা একটি নকলের পরীক্ষা। কেন বলবো? এই পরীক্ষাটা একটি মুখস্থ নির্ভর পরীক্ষা, যে আপনি বই থেকে মুখস্থ করবেন, সেইটা বার কাউন্সিলের সামনে গিয়ে উপস্থাপন করবেন। রবীন্দ্রনাথ বলেছেন, অনেক আগে রবীন্দ্রনাথ বলেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, মুখস্থ করা এক ধরনের নকল। কিন্তু আপনারা জানেন যে আইন একটি সৃজনশীল প্রয়াস, সৃজনশীল মাধ্যম। একজন শিক্ষার্থী মুখস্থ করে যাচ্ছেন, বার কাউন্সিলের বেঞ্চে বসে পরীক্ষা দিচ্ছেন, রেজাল্ট করে যাচ্ছেন। এটা আইন তো একটি শস্য নব, এটা তো মুখস্থই করতে হবে, তাই নয় কি? মুখস্থ করতে হবে, সেটা হলো যে আপনার ধারা, উপধারা, এগুলো মুখস্থ করতে হবে, কিন্তু আপনার উপস্থাপন, আপনার অবজারভেশন, আপনি কোন পরিস্থিতিতে কিভাবে সিদ্ধান্তে পৌঁছাবেন, এটা কিন্তু মুখস্থ করার ব্যাপার না। আর আপনি মুখস্থের কথাই যদি বলেন, আপনি কিভাবে মুখস্থ করবেন? আইনের হাজার হাজার ভলিউম বই, আইনের হাজার হাজার বিভিন্ন সিস্টেম, বিভিন্ন কেস স্টাডি, এগুলো মুখস্থ করা যায় না। এটা আপনাকে প্রতিদিন প্রতিদিন স্টাডি করতে হবে। আপনি প্রতিদিন পড়াশোনা করবেন, প্রতিদিন পড়াশোনা করার মধ্য দিয়ে আপনি নিজেকে তৈরি করবেন। আপনি যখন একটি কেস স্টাডি করবেন, আপনাকে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন রেফারেন্স নিতে হবে। আপনার বিভিন্ন দেশের কোর্ট, বিভিন্ন দেশের আইন, মামলা, এগুলো আপনাকে ফেস করতে হবে, তার মধ্য দিয়ে আপনি যাবেন। আপনি মাথার মধ্যে আপনি সম্পূর্ণ মুখস্থ করে যেতে পারবেন না। তাহলে এখন এই যে ব্যাপার, এই ব্যাপারের মধ্যেই দাদা, এই শুভঙ্করের ফাঁকিটা এই যে মুখস্থ করার মধ্যেই আছে। আমরা মনে করি এই প্রকাশ্য নকল, অপ্রকাশ্য নকলের যে প্রক্রিয়া, এবং এই যে হাজার হাজার শিক্ষার্থীদের কাছ থেকে বার কাউন্সিল পেশাগত সনদ অনুমোদনের নামে যে একটি ভুয়া প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত। আমরা সেবা করতে চাই সারা বাংলাদেশের আইনের শিক্ষার্থীদের একটি দাবি, অন্যায়, অসাম্য এবং অবৈধ প্রক্রিয়ায় যে বার কাউন্সিল থেকে যে পরীক্ষা, 3 ধাপের পরীক্ষা নেওয়া হয়, তা বাতিল করা হোক। এবং আমরা জোর দাবি জানাই, এখন থেকেই তা বাতিল করা হোক, এবং এই করোনা কালে শিক্ষানবিশ আইনজীবীদের আপনারা সবাই পাশে দাঁড়ান। এক কথায় সেটা হচ্ছে যে এই বার কাউন্সিল এবং সরকার, দুইটা বিষয়। এই বার কাউন্সিলের কাছে আপনাদের ছোট, মানে এক কথাই বলবেন, তারা কি করলে আপনারা শিক্ষানবিশ লয়াররা আপনারা খুশি? আবার পাশাপাশি সরকারকে কি পদক্ষেপ গ্রহণ করলে আপনারা উপকৃত হবেন? সরকারের কাছে আপনাদের আবেদনটা কি? পলাশ, আপনি জানেন জাতীয় সংসদ হলো সর্বোচ্চ জবাবদিহিতার জায়গা। জাতীয় সংসদের কাছে রাষ্ট্রপতিও জবাবদিহি করেন। 1972 প্রেসিডেন্সিয়াল অর্ডার 46 অনুযায়ী বাংলাদেশের সংবিধানে বার কাউন্সিলকে নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করা হয়েছিল। এই রাষ্ট্রপতি, আইন, আদালত, প্রধানমন্ত্রী সবই জাতীয় সংসদের অধীন।
আমরা মনে করি যে জাতীয় সংসদ থেকে এই এই অধ্যাদেশ সংশোধন করে নতুন করে সংযোজন বিয়োজন করে সরাসরি শিক্ষানবিশ আইনজীবীগণ যাতে কোনরূপ এলএলবি ডিগ্রি অর্জনের পর আর পরীক্ষায় অংশগ্রহণ করতে না হয়, তাকে খামোখা যাতে বেকার হয়ে না থাকতে হয়, বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় থেকে পাঠ চুকিয়ে, আইন কলেজ থেকে পাঠ চুকিয়ে তিনি কোর্টে এসে যাতে পেশায় যুক্ত হতে পারেন, সরাসরি পেশায় যাতে যুক্ত হতে পারেন, এবং অবশ্যই একজন সিনিয়রের মাধ্যমে তার একটি প্রবেশন টাইম থাকবে, শিক্ষানবিশ কাল থাকবে, তার মধ্য দিয়ে পরবর্তীতে যাতে তিনি এই আইন পেশায় যুক্ত হতে পারেন। আমরা সেই দাবিটা চাচ্ছি, যেটা জাতীয় সংসদের মধ্য দিয়ে রাষ্ট্রপতি একটি নতুন অধ্যাদেশ জারি করবেন, যে অধ্যাদেশ, হ্যাঁ পুরনো অধ্যাদেশও থাকতে পারে, সেটা সংযোজন বিয়োজন করে আইন পেশায় প্রবেশের দ্বার এই শিক্ষানবিশ আইনজীবীদের জন্য কোনরূপ পরীক্ষা ছাড়াই ঢোকার সুযোগ করে দেবেন। আমরা শিক্ষানবিশ আইনজীবীদের পক্ষ থেকে পলাশ এমনটাই দাবি করছি। কিছুর কারণে আমাদের একটু সমস্যা হচ্ছিল, আমরা আবার নতুন করে যুক্ত হয়েছি আমাদের আজকের আলো, আমাদের আজকের অতিথি সাবেক ছাত্রনেতা, শিক্ষানবিশ, লয়ার এবং সামাজিক কর্মী আমাদের বন্ধু সুজন বিপ্লবের সঙ্গে। যে কথা বলছিলাম, একজন শিক্ষানবিশ আইনজীবীর জীবন জীবিকা এবং এই করোনাকালে তার দুর্ভোগের কথা। তো একজন শিক্ষানবিশ আইনজীবীর শুধু করোনাকাল না, এইরকম করোনাকাল তার সারাটা জীবন হয়। যতদিন পর্যন্ত বাংলাদেশ বার কাউন্সিল নামক এই উদ্ভট প্রতিষ্ঠানটা এই শিক্ষানবিশ আইনজীবীদের করোনা আক্রান্ত দাদা, একজন শিক্ষানবিশ আইনজীবী মানে করোনা আক্রান্ত, কারণ করোনা ডিজিজ সারা পৃথিবীতে অপ্রতিরোধ্য। এখন পর্যন্ত তার মানসম্মত এবং তাকে প্রতিকার করার মতো কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। এবং এই বার কাউন্সিল এমন একটা অবস্থায় আছে যে শিক্ষানবিশ আইনজীবীদের তারা অ্যাডভোকেট হিসেবে কোর্ট ক্যাম্পাসে কখনোই ঢোকার সুযোগ পাবে না। অতএব শিক্ষানবিশ আইনজীবীরা সারা বছরই করোনা আক্রান্ত, সারা বছরই তারা না খেয়ে থাকে, তাদের কোনো কাজ থাকে না। শিক্ষানবিশ আইনজীবীদের কোনো সিনিয়র কোনো সম্মানী দেন না, পরিষ্কার কথা। যতই সাদা জামা কালো কোট পরে টাই পরে একজন শিক্ষানবিশ আইনজীবী ক্লিন শেভ করে কোর্টে যাক, পেশায় যাবেন, তিনি ব্যবসা করে খাবেন, এটা সমাজ গ্রহণ করে না। কারণ সমাজ তার পেছনে অনেক তার অবদান আছে, তার পেছনে অনেক ইনভেস্টমেন্ট সমাজের আছে। আমি এই সমাজ ব্যবস্থায়, এই সমাজ আপনাকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি দিল, আপনাকে একজন ডাক্তার বানালো, ইঞ্জিনিয়ার বানানোর পরে যদি আপনাকে অন্য পেশায় যেতে হয়, তাহলে সেটা দুঃখজনক এবং সেটা রাষ্ট্রের ক্ষতি। আমরা মনে করি যে আইনের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে যিনি নিয়েছেন, বিশেষ করে আমি তো আইন পড়তে গেছি একজন আইনজীবী হবো বলে, আমি মনে করি যে আইনজীবী হওয়ার দ্বারটা খোলা রাখা উচিত। অনেকের ধারণা আছে এত উকিল হয়ে গেলে মক্কেল পাবে কোথায়, এটা খুবই অযৌক্তিক এবং অন্যায় কথা। আপনি যেখানে সর্বোচ্চ সেবা পাবেন, যেখানে ভালো সেবা পাবেন, আপনি তো সেখানেই যাবেন। কিন্তু আমি এই কথার উল্টে আরেকটা কথা বলি, যে আপনার আসনটি ধরে রাখার জন্য, আপনার আসনটি আপনি অপব্যবহার করার জন্য আপনি সিন্ডিকেট করে আপনি আপনার ফায়দা হাসিল করছেন, আপনি সেখানে তরুণদেরকে ঢুকতে দিচ্ছেন না। যত বেশি এটা তরুণ সম্পৃক্ত হবে, তত বেশি স্বচ্ছ প্রক্রিয়ায় মানুষ মক্কেলগণ সেবা পাবে। আর যদি এটাকে কুক্ষিগত করে রাখা হয়, আমি মনে করি বার কাউন্সিলের যে কর্মকর্তা আছেন, আর সারা বাংলাদেশের বার থেকে নির্বাচিত সিনিয়ররাই বার কাউন্সিলের কর্মকর্তা হন, এবং সেখানে সরকার এবং রাষ্ট্রের কিছু লোক থাকে, অ্যাটর্নি জেনারেল থাকেন যিনি বার কাউন্সিলের সর্বোচ্চ কর্মকর্তা। তাছাড়া কিন্তু এই বার থেকে নির্বাচিত সিনিয়ররাই কিন্তু বারের কর্মকর্তা। তাহলে এটাও আমরা বলতে পারি যে এটাকে কুক্ষিগত করে রাখার একটা প্রক্রিয়া এই বার। হ্যাঁ বলুন। আমি বলছিলাম যে যদি কুক্ষিগত করে রাখার প্রচেষ্টা হয় বা সিন্ডিকেট হয়, সেক্ষেত্রে সিন্ডিকেট এবং কুক্ষিগত থেকে মুক্তি পাওয়ার জন্য সরকারের প্রতি আপনাদের কি আবেদন আছে? সরকারের প্রতি আমাদের আবেদন
শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পলাশ, শুনতে সরকারের পাচ্ছি। প্রতি আমাদের সন্নিবদ্ধ আবেদন, আমাদের আকুল আবেদন যে সরকার, আমাদের মা বাবা যেমন আমাদের অভিভাবক, সরকার এই দেশের মানুষের লিগাল অভিভাবক। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই যে আমরা পড়ালেখা শিখেছি, বিশ্ববিদ্যালয় থেকে, কলেজ থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, আমাদেরকে বেকার বানাবেন না। আমাদের বউ ছেলে মেয়েদের কাছে আমাদের যাতে সুন্দর জীবন যাপন করার সুযোগ হয়, আমার সন্তানকে যাতে আমি সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করানোর সুযোগ দিতে পারি, আমার সন্তান যেন দুধে ভাতে থাকে, আমার সংসার যেন ভালোভাবে চলে, আমার সমাজটাকে আমি যাতে কিছু দিতে পারি, আমার দেশ এবং জাতিকে যাতে আমার পেশার মধ্য দিয়ে, আইন পেশার মধ্য দিয়ে আমি যে সেবা নেওয়ার ব্রত নিয়ে আইন শাস্ত্রে আমি স্নাতক ডিগ্রি অর্জন করেছি, সেটা যাতে বিফলে না যায়, এই জন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন, জাতীয় সংসদের মাধ্যমে, রাষ্ট্রপতির মাধ্যমে বার কাউন্সিলের এই তালিকাভুক্তি নামক পরীক্ষা বাতিল করে অন্যান্য পেশার মতো, অন্যান্য হাইলি স্পেশালাইজ প্রফেশনাল সাবজেক্টের মতো, অন্যান্য পেশার মতো আইন পেশায় অ্যাডভোকেট হওয়ার সুযোগ বিনা পরীক্ষায় শুধুমাত্র পরীক্ষিত সার্টিফিকেট শো করার মধ্য দিয়ে, সিনিয়রের শিক্ষানবিষ্কারের মধ্য দিয়ে আমরা অ্যাডভোকেট হিসেবে দেশ, সমাজ এবং জাতির সেবা করার সুযোগ চাই। সেটাই আমাদের সরকার এবং রাষ্ট্রপতি বার কাউন্সিলের কাছে সারা বাংলাদেশের শিক্ষানবিশ আইনজীবীদের পক্ষ থেকে আমি সুজন বিপ্লব আকুল আবেদন জানাচ্ছি, সবিনয় নিবেদন করছি। পলাশ। ধন্যবাদ। গেল এটা একটা বিষয়। আমরা জানি যে আপনি সামাজিকভাবে বিভিন্ন কাজের সাথে নিজেকে যুক্ত রেখেছেন, তার মধ্যে তেভাগা আন্দোলনের এক মহিয়সী নারী, যার সম্পর্কে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমাদের মানে লড়াকু এক মহিলা, যার জীবনকে যদি এখানে বলতে হয়, সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। অনেকে আমরা চিনি সেই সেই আমাদের মহান সেই নেত্রীকে, তিনি ইলা মিত্র। তার জন্মভিটা আপনার বাড়ির পাশেই, শৈলকুপাতে। আপনি সেটা নিয়েও, সেটা রক্ষণাবেক্ষণ বা সেটাকে সরকার রক্ষণাবেক্ষণ যেভাবে করছে, আপনারা সেটাকে আরো সুন্দরভাবে রক্ষণাবেক্ষণের জন্য যে লড়াই সংগ্রাম করছেন, এ ব্যাপারে যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে আপনাকে কোনো ভালো খবর আমি দিতে পারছি না, না পেশাগত জীবন, না সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক খবর। করোনাকাল আমাদের মানুষের জীবনকে, সারা পৃথিবী, আমাদের দেশ সহ সারা পৃথিবীর মানুষের জীবনকে স্তম্ভিত, স্থগিত, অচল করে দিয়েছে। তেভাগা আন্দোলনের কিংবদন্তি প্রখ্যাত কৃষক নেত্রী, নাচলের রানীমা কমরেড ইলা মিত্রের পৈতৃক নিবাস ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রাম। বাগুটিয়া গ্রামে একটি দৃষ্টিনন্দন দ্বিতল বাড়ি আছে, যে বাড়িটি ইলা মিত্রের বাবার বাড়ি। গণমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় খবর দেখেছি, ইলা মিত্রের পৈতৃক ভিটা ঝিনাইদহের শৈলকুপার বাগুটিয়া গ্রাম। একজন ছাত্র কর্মী হিসেবে, ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে, সমাজ, রাজনীতি, সংস্কৃতি সচেতন মানুষ হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে 2011 সালে আমার সংগঠন, আমার ছাত্র জীবনের সংগঠন ছাত্র ইউনিয়নের উদ্যোগে আমরা স্থানীয়ভাবে আন্দোলন সংগ্রাম করে তুলি। আমাদের দাবি ছিল ইলা মিত্রের এই পৈতৃক ভিটা, এই দ্বিতল বাড়ি, দৃষ্টিনন্দন বাড়িটি আমরা সংরক্ষণের দাবি জানিয়েছি। সরকার যাতে সংরক্ষণ করে, যাতে নতুন প্রজন্মের জন্য একটা ঐতিহাসিক বাস্তবতা গড়ে তোলে। কমরেড ইলা মিত্র মিউজিয়াম গড়ে তোলার জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি। ইলা মিত্র একটি জীবন আদর্শ, ইলা মিত্র একটি শিক্ষা, ইলা মিত্র আমাদের ঘরের মেয়ে, আমাদের বোন, আমাদের দিদি, শৈলকুপার মেয়ে। আমরা স্থানীয়ভাবে, স্থানীয় মানুষ হিসেবে খুব গর্ববোধ করি। কিন্তু
এটা শুধু শৈলকুপার মানুষের গর্ব না, এটা উপমহাদেশের দেশব্যাপী সারা পৃথিবীর মানুষের এই গর্ব। আমি মনে করি সারা পৃথিবীতে ভূমির অধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই সংগ্রাম হয়েছিল, সেই লড়াই সংগ্রামের অন্যতম হলো তেভাগা আন্দোলন, যেটা 50-এর দশকে ব্রিটিশ আহ, বা পাকিস্তান আমলে যেটা সংগঠিত হয়েছিল, তার নেতৃত্বে ছিলেন কমরেড ইলা মিত্র। অতএব যিনি আমাদের ভূমির অধিকার দিয়েছেন, যার জন্য আমরা ভূমির অধিকার পেয়েছি, আজ তার বাড়ি থেকে, তার পিতৃভূমি থেকে তিনি আজকে ভূমিহীন, তার আজকে বাড়ি নেই। এটা কত দুঃখজনক ঘটনা। এবং এই যে আমাদের দুর্বলতা, আমাদের অযোগ্যতা, আমাদের দৈন্যতা রাষ্ট্রিকভাবে, এটা খুব দুঃখজনক। ইলা মিত্র মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন। ইলা মিত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে প্রেক্ষাপট, বিভিন্ন কৃষক আন্দোলন, তেভাগা আন্দোলন, নানকা আন্দোলন, বিভিন্ন বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, এগুলোর মধ্য দিয়ে সুদীর্ঘ 24 বছরের মধ্য দিয়ে 71 সাল শুধুমাত্র 9 মাসের মুক্তিযুদ্ধটাকে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের সাথে তুলনা করা চলে না। আমি মনে করি আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের অন্যতম স্বাধীনতা সংগ্রামী কমরেড ইলা মিত্র, এদেশের ইতিহাস, ঐতিহ্য, মাটি, সংস্কৃতি যা রক্তে লাল হয়ে আছে, সেই ইলা মিত্রের বাড়ি সংরক্ষণ করা উচিত। দুঃখজনক হলো সত্য, দীর্ঘ লড়াই সংগ্রামের পর প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটাকে তাদের আওতাভুক্ত করলেন এবং সংস্কৃতি মন্ত্রণালয় এটাকে উদ্ধার করার কথা বললেন। সর্বশেষ আমাদের ডিসি মহোদয় সরোজ কুমার নাথ বললেন যে আমরা 1 মাসের মধ্যে বাড়িটি আমরা দখল মুক্ত করে সংরক্ষণ করব। কিন্তু সেই 1 মাস বছরের পর বছর চলে যাচ্ছে, এটাকে আর দখল মুক্ত করা হচ্ছে না। এই করোনা কালে ইলা মিত্রের বাড়ি দখলের ঘটনা তাদের কাছে একটা মানে অগুরুত্বপূর্ণ কাজ বলে মনে হয়। কিন্তু আমি মনে করি করোনা কাল এবং করোনা কাল পরবর্তী যে কোনো সময় ইলা মিত্রের বাড়িটি সংরক্ষণ করা উচিত। যেমন করোনা কাল বা করোনা কালবিহীন সবসময় শিক্ষানবিশ আইনজীবীদের পেশাগত মর্যাদা বৃদ্ধি করা এবং তাদের সম্মানী প্রদান করা এবং তাদের অ্যাডভোকেট হিসেবে আদালত প্রাঙ্গণে ঢোকার যে সুযোগ এবং যে অন্যায় পরীক্ষা সেটাকে বাতিল করা যেমন সবসময় প্রয়োজন, যেমন সবসময় ইলা মিত্রের বাড়ি, ইতিহাস, ঐতিহ্যকে সংরক্ষণ করা প্রয়োজন বলে আমি মনে করি। পলাশ। হ্যাঁ, আমরা পাশাপাশি আমরা আরো জানি যে আপনি আমাদের বাংলাদেশের আদিবাসীদের স্বার্থ রক্ষা নিয়েও লড়াই সংগ্রামে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদেরকে আপনি উদ্বুদ্ধ করেন বা তাদের সঙ্গে থাকেন। তো এই আদিবাসীদের নিয়ে যদি আপনি আসলে তাদের, আমাদের দেশে তাদের অবস্থান, আপনারা যেটা চান সেটা কি, এটা যদি একটু খুলে বলেন। আসলে আমি শুধু আজকে বঞ্চনার কথাই বলছি, শুধু আজকে আমাকে বলতে হচ্ছে দুঃসময়ের গল্প। পুরো বাংলাদেশটাই, সারা পৃথিবীটাই এখন দুঃসময় অতিক্রম করছে। আমাদের দেশে কয়েক শ্রেণীর মানুষ বাস করে। যেমন আমাদের রাষ্ট্র ধর্ম একটা, আমাদের ব্যক্তিগত ধর্ম একটা, আবার ব্যক্তিগত ধর্ম যাদের আছে তারা তাদের ধর্ম আবার কয়েকটা। আবার আমাদের দেশে ভিন্ন জাতি হয়েও নিজেকে বাঙালি বলে স্বীকার করতে হয়। সেক্ষেত্রে সবচেয়ে বড় বঞ্চনার শিকার হচ্ছে দেশের জাতিগত সংখ্যালঘু যারা, তারা ব্যাপক বঞ্চনার শিকার। একজন মানুষ হিসেবে দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এই অসাম্য বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একজন সমাজকর্মী, একজন রাজনৈতিক কর্মী, একজন ছাত্র আন্দোলনের কর্মীর দায়িত্ব, একজন মানুষ হিসেবে এটা দায়িত্ব। সেই জায়গা থেকে আমার সৌভাগ্য হয়েছিল বাংলাদেশের পাহাড় এবং সমতলে যে আদিবাসী আছে তাদের পাশে দাঁড়ানো, এবং আমি সেই ক্ষুদ্র গ্রাম থেকে সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াবার সুযোগ পেয়েছি, জোরে গলায় কথা বলার সুযোগ পেয়েছি। এটা হলো শুধু আমার ভেতরকার চেতনা আমাকে তাড়িত করেছে।
আমার সাহস আমাকে শক্তি দিয়েছে। কারণ জাতীয় আন্দোলনে, সমতল এবং আদিবাসীদের জাতীয় আন্দোলনে আমি সুজন বিপ্লব আমার ভূমিকা রাখার সুযোগ হওয়াটা খুবই দুঃসাধ্য একটা ব্যাপার। আমি দেখেছি আমার এলাকায় যারা আদিবাসী, কুলো যাদেরকে বলা হয়, যাদেরকে বাগদি বলা হয়, যাদেরকে ভুইমালি বলা হয়, দেখেছি কিভাবে নিগৃহীত হতে হয় তাদের। আমরা দেখেছি দলিত সম্প্রদায়, আমি শুধু আদিবাসী না, দলিত সম্প্রদায়ের মানুষকে নিয়েও কাজ করি, যাদেরকে পরিচ্ছন্ন করে, যারা শহরকে পরিচ্ছন্ন করে, সমাজকে পরিচ্ছন্ন করে, সেই পরিচ্ছন্নতা কর্মীদেরকে সুইপার বলে গালিগালাজ করা হয়। শুধু শৈলকুপা না, দেশের বিভিন্ন জায়গায় তাদের সাথে এক কাপে চা খাওয়া হয় না, তাদেরকে একটা হোটেলে একসাথে খাবার দেওয়া হয় না। কি একটা অমানবিক কাজ যে আমি আমার বন্ধুর সাথে, আমার একজন দলিত বন্ধুর সাথে আমি একসাথে চা খেতে পারবো না, আমি একসাথে হোটেলে খেতে পারবো না। আমি মনে করি শৈলকুপা সহ সারা বাংলাদেশে দলিত সম্প্রদায়ের মানুষ, তাদের সাথে কিন্তু কোন রকম সামাজিক সুসম্পর্ক নাই, তাদের ছেলে মেয়ে স্কুল কলেজে যেতে পারছে না। একটা দেশের যে নাগরিক অধিকার, একজনের নাগরিক যে অধিকার, সেই নাগরিক অধিকার থেকে এই আদিবাসী, এই দলিত সম্প্রদায়ের মানুষেরা বঞ্চিত হচ্ছে। তাহলে একই দেশে দ্বৈত নীতি কেন? একই দেশে দ্বৈত নীতি চলতে পারে না, কোন সভ্য দেশ এটা মানতে পারে না। আমরা সভ্যতার আলোয় এসে, আজকের যুগে এসে একটা মানুষকে আমরা আলাদা করে দেখতে পারি না। আমার মতো আমার আদিবাসী বন্ধু, আমার মতো আমার দলিত বন্ধু, তার জীবন যাপনের অধিকার আছে, তার এক কাপে চা খাওয়ার অধিকার আছে, তার একসাথে বসে টেবিলে ভাগাভাগি করে ভাত খাওয়ার অধিকার আছে। আমি সূচি আর সে মুচি, এই ধারণাটা, এই পশ্চাৎপদ সামন্তীয় ধারণা আজকের যুগে চলতে পারে না। তাহলে কি করা প্রয়োজন? আজকে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে, সমাজের যারা কর্মকর্তা, সমাজের যারা পরিচালনা করেন তাদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে কথা বলতে হবে। এই অসাম্য বৈষম্য চলতে পারে না, রাষ্ট্রীয়ভাবে আইন করতে হবে। যারা আদিবাসীদেরকে, যারা দলিতদেরকে স্পৃশ্য মানে অস্পৃশ্য মনে করে, যারা তাদেরকে খাটো করে, ছোট করে, যাকে বঞ্চিত করে, লাঞ্ছিত করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। প্রচলিত আইনে হবে না, প্রচলিত আইনে হবে না, নতুন আইন করে তাদের পাশে দাঁড়াতে হবে। দেখেন কি সামাজিক রাষ্ট্রিক নিপীড়ন, যে পাহাড়ে যে সমস্ত আদিবাসীরা আছে তাদের প্রাইমারি স্কুল নাই, তাদের স্যানিটেশন ব্যবস্থা নাই, তাদের হাসপাতাল ব্যবস্থা নাই, সেখানে সামরিক উপস্থিতি, সেখানে সামরিক নিয়ন্ত্রণ অঘোষিত ভাবে করা হয়েছে। আপনি যদি পাহাড়ে যান, গিয়ে দেখে আসবেন সেখানকার সিস্টেম, সেখানকার কালচার কিভাবে সামরিকায়ন করা হয়েছে। আমরা মনে করি একটি দেশের নিরাপত্তার স্বার্থে সামরিকায়ন প্রয়োজন আছে, কিন্তু সেটা গণতান্ত্রিক নীতিসম্মত নিয়ম নীতির মধ্য দিয়ে, সেটা যেন কারোর বিরুদ্ধে আগ্রাসন না করা হয়। পাহাড়িদের জমি বেদখল করা হচ্ছে, পাহাড়ের আদিবাসীদের ভাষা সংস্কৃতি কেড়ে নেওয়া হচ্ছে। শুধু পাহাড় নয়, সমতলের যে আদিবাসীরা আছে তাদেরও ভাষা সংস্কৃতি, তাদেরও ভূমি দখল হয়ে যাচ্ছে। এই তো সেদিন শৈলকুপার একটি গ্রামে তৃণমূল আদিবাসীদের বাড়ি বরাদ্দের টাকা, প্রকল্পের টাকা মেরে লুট করে দেওয়া হচ্ছে। এই প্রভাবশালী মহল এটা করছে, সরকার দলীয় লোকরা এটা করছে। তাহলে শুধু সরকার দলীয় নয়, সরকার বেসরকারি বিভিন্ন স্তরের মানুষ যারা যেভাবে পাচ্ছে, আদিবাসী দলিত সম্প্রদায়ের মানুষের জন্য যে উন্নয়নমূলক কর্মসূচি সেটা লুটে পুটে খাচ্ছে। একেতে রাষ্ট্রীয় বঞ্চনা, বৈষম্য, আর একদিকে সামাজিকভাবে নিগৃহীত। আপনি সমস্ত ভাবে রাষ্ট্রীয় যন্ত্র দিয়ে আদিবাসী এবং দলিত সম্প্রদায়ের মানুষকে পেষণ করছেন, এটা কোনো সভ্য দেশ, সভ্য সমাজে হতে পারে না। আমি মনে করি আমাদের দেশে যে সমস্ত আদিবাসী জাতি সমূহ আছে, যেমন চাকমা, মারমা, ত্রিপুরা, মোরো, সাঁওতাল, মাহালি, বিভিন্ন ভাষাভাষী, প্রায় 50 বা 1.5 শতাধিক যে ভাষাভাষী মানুষ আছে, এই ভাষা এবং সংস্কৃতি, এই মানুষকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। দলিত সম্প্রদায়ের মানুষকে পুনর্বাসন করতে হবে, সমাজের মূল স্রোতধারায় আনতে হবে, তাদের জন্য বিশেষ কোটা, বিশেষ
সুবিধা ব্যবস্থা করতে হবে, কারণ এই সমস্ত পিছিয়ে পড়া মানুষকে পিছিয়ে রেখে একটি দেশ এগিয়ে যেতে পারে না, যে কথা আমরা বারবার বলছি। আমাদের সংবিধানে তাদের কোনো স্বীকৃতি নেই, স্বীকৃতি দিতে হবে। আপনি বাংলাদেশ কনস্টিটিউশন খুলে রাখেন, সেখানে লেখা আছে বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলিয়া বিবেচিত হবেন। যদি তাই হয়, আপনি একটি জাতিগোষ্ঠীকে অস্বীকার করে সেই জাতির জন্য আপনি সেই জাতির সুবিধা সুযোগ দেওয়ার জন্য আপনি তার কাছে গেলে আপনাকে সে বিশ্বাস করবে না। আপনি তার বাড়ির উঠান দখল করে নিয়ে তার যদি ঘর বানাতে যান, আপনাকে সে বিশ্বাস করবে না। পাহাড়ি সেটেলাররা কি করেছে, এই সমতল থেকে গিয়ে সেটেলাররা পাহাড়িদের জায়গা জমি দখল করে নিয়েছে, সেখানে সামরিকায়ন করা হয়েছে। এই সমস্ত বৈষম্য অন্যায়কে রুখে দিতে হবে। রুখে দেওয়ার জন্য যেমন রাষ্ট্রের সমস্ত মহলের সচেতন হওয়া দরকার, রাষ্ট্র মানুষের পাশে দাঁড়াবে, রাষ্ট্র যেমন ভূমিকা নেবে, তেমন এই নিগৃহীত বঞ্চিত মানুষকে একতাবদ্ধ হতে হবে, তাদের রাজনীতি সচেতন হতে হবে, তাদের সমাজ সচেতন হতে হবে। তাই আজকে আমার এই পুরো আলোচনার সময়, পুরো বক্তব্যের সময় ভিউয়ারদের মাধ্যমে, আপনার মাধ্যমে, আলোকিত বাংলাদেশের মাধ্যমে সারা বাংলাদেশের আইনজীবী, সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী এই স্থাপনা সচেতন আন্দোলন সংগ্রামের কর্মী, সারা বাংলাদেশের দলিত এবং আদিবাসীদেরকে একতাবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাই আন্দোলন সংগ্রাম গড়ে তোলার। এবং এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমরা আমাদের ন্যায্য অধিকার ছিনিয়ে নিতে পারবো। আমাদের শিক্ষানবিশ আইনজীবী ইলা মিত্র পৈতৃক ভিটা উদ্ধার সংরক্ষণ, দলিত এবং আদিবাসী সম্প্রদায়ের জীবন মান অধিকার, সমস্ত ক্ষেত্রে যে দুর্নীতি অব্যবস্থাপনা, রাষ্ট্রীয় যে দুর্নীতি চলছে, রাষ্ট্রের যে অব্যবস্থাপনা, জনজীবনের যে সংকট, আমাদের খুব দুঃখের বিষয়, কষ্টের বিষয়, একটি কথা না বলে আর পাচ্ছি না যে 25টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেওয়া হচ্ছে। যে পাটকল, যে সোনালী আঁশ বাংলাদেশের প্রাণ, সেই সোনালী আঁশে সেই পাটকল আধুনিকায়ন না করে সেটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। অথচ কিছু টাকা খরচ করে আধুনিকায়ন করলে আমাদের দেশ অর্থনীতিতে সচল হতে পারত। 25টি পাটকল বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা সরকারকে দাবি জানাই, আজকে এই করোনা কালে এইভাবে মানুষের পেটে লাথি মারবেন না, মানুষকে বাঁচতে দিন, পাটকল শ্রমিকদের বাঁচতে দিন, পাটকল শ্রমিকদের বাঁচান। সেই সাথে আদিবাসী, দলিত সম্প্রদায়, শিক্ষানবিশ আইনজীবী সবাই যারা বাঁচতে পারি, এবং এই করোনা কাল আদিবাসী, দলিত সম্প্রদায়, শিক্ষানবিশ আইনজীবী এবং যে পাটকল শ্রমিকদের উপর করোনা কাল চেপে বসেছে, এই করোনা কাল যাতে নিরসন হয় এবং করোনা মুক্ত যাতে আমরা হতে পারি। একজন শিক্ষানবিশ আইনজীবী হিসেবে দুঃখের সাথে বলতে হচ্ছে যে বার কাউন্সিল সৃষ্ট আইনজীবী নিবন্ধন প্রক্রিয়ার যে করোনা ডিজিজ, আমি নিজেও আক্রান্ত, আমি, আমার পরিবার, আমার সমাজ, আমার বন্ধুরা এই ধরনের আর্থিক দৈন্যতা, এই ধরনের অব্যবস্থাপনা নামক করোনা থেকে মুক্ত হতে পারি, সেই ব্যাপারে স্ব প্রতিষ্ঠান, স্ব কর্মকর্তা বিন্দু, সর্বোচ্চ নেতৃবৃন্দ আমাদের দিকে দৃষ্টি দিবেন, আমাদেরকে বাঁচাবেন। এই আহ্বান জানাই আলোকিত বাংলাদেশের মাধ্যমে, আপনার মাধ্যমে, সবার মাধ্যমে। এবং আমাকে আজকের এই লাইভে, এই আলোচনায় অতিথি করে আনার জন্য আমি একজন অত্যন্ত নগণ্য মানুষ হিসেবে, গ্রামে থাকা মানুষ হিসেবে, বা আপনারা আমাকে তুলে আনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। কারণ আজকাল আর মানুষ গ্রামমুখী নয়, আজকাল রাজধানীমুখী বা বড় শহরমুখী। একটা সময় আমাদের দেশের আমরা দেখেছি ধ্রুপদী যুগে, ক্লাসিক্যাল যুগে বাম আন্দোলনের কর্মীরা, বড় বড় কৃষক নেতারা তাদের জীবন জীবিকা, তাদের আন্দোলন সংগ্রাম গড়ে তোলার ক্ষেত্র তো গ্রাম, এবং গ্রামে জাতীয় নেতা বাস করতেন। কিন্তু আজ জাতীয়তা পেতে রাজধানীতে যেতে হয়, এবং রাজধানীতে যিনি থাকেন, একটা ধারণা হয়ে গেছে রাজধানীতে থাকবেন মানে তিনি সারা দেশকে নেতৃত্ব দেবেন। এইটা খুবই অবিবেচনা প্রসূত ব্যাপার। কারণ এখনো গ্রামীণ জীবন, এখনো জীবন মানেই গ্রাম। আলোকের প্রকাশ যে গণমাধ্যমটি এই জাতীয় দুর্যোগকালে জাতীয় বিষয়ে জাতীয়ভাবে কথা বলার যে সুযোগ এই মাধ্যম আমাকে করে দিয়েছে, এই মাধ্যমের সংশ্লিষ্ট সবাই, সঞ্চালক পলাশ কুন্ডু সহ
অন্যান্য যে সমস্ত বন্ধুরা এই আয়োজনের সাথে যুক্ত, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এই গণমাধ্যমটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভকামনা। ধন্যবাদ সুজন বিপ্লব, আপনি ভালো থাকবেন। আবার হয়তো কখনো আপনার সঙ্গে কথা হয়ে যাবে, কথা হবে সারা বাংলাদেশের আনাচে কানাচে পড়ে থাকা সুজন বিপ্লবদের মতো লড়াকু এবং বিভিন্ন বিষয়ে গান বাজনা নাটক কবিতা লেখা বিভিন্ন পর্যায়ের মানুষ যারা গ্রামে বসবাস করে, মূলত আমরা তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই আলোকের প্রকাশের মাধ্যমে সারা বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে। আমি সুজন বিপ্লবকে আশ্বস্ত করতে চাই, আপনার এই সংগ্রামী জীবনকে আরো দীর্ঘায়িত করুন। আপনার এই আদিবাসী দলিত সম্প্রদায়কে দিনে দিনে তারা সাধারণ মূল স্রোতধারায় ফিরে আসুক। আপনার রক্ষা পাক ইলামিত্রের পৈতৃক নিবাস, রক্ষা পান আপনারা যারা শিক্ষানবিশ লয়ার আছেন। এই করোনাকালে এতটুকু আশা ব্যক্ত করে আপনার কাছ থেকে বিদায় নেব। ধন্যবাদ সুজন বিপ্লব।